প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশের অবৈধ সরকারের একজন অবৈধ প্রতিমন্ত্রী আছে, যার নাম হচ্ছে এম আরাফাত। অনেকে সজীবজের জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু মনে করেন। এই এম আরাফাত শুরু থেকে রাজনৈতিক জীবনের একদম শুরু থেকে অর্ধপদী পর্যন্ত মিথ্যুক হিসাবে প্রমাণিত। আমি আজকের আপনাদের সামনে তার রিসেন্টলি, বিশেষ করে গতকালকের সংবাদ সম্মেলন করে ভারতের ট্রেন আসা নেওয়া নিয়ে একটি যে জরিপ দিয়েছেন, মন্তব্য করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, আমি ওটারই জবাব দেওয়ার চেষ্টা করার জন্যই আজকের লাইভে থাকবো। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। দেখেন, এই আদিপন্ত শুরু থেকে আজ পর্যন্ত একজন মিথ্যুক, মানে এই এম আরাফাতের কথা বলছি, সজীবজের জয়ের একজন ঘনিষ্ঠ লোক দাবি করা, এবং সেটা বাংলাদেশের জনগণ জানে যে এই মানে কি বলে খাট কাঁপানো বিভিন্ন ধরনের তথ্য তো তাদের নামে আছে, মানে মঞ্চ কাঁপানো বা খাট কাঁপানো, যে কাঁপানটাই কাঁপাক না কেন, এই আরাফাতরা বাংলাদেশের মিথ্যার রাজনীতি যা বলে সেটাই তারা করে। আরাফাতের একটা ভিডিও দেখবেন গত প্রায় 6 মাস আগে বা আরও আগে, তিনি বলেছিলেন চ্যালেঞ্জ নিয়ে যে যে সজীবজের জয়ের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা প্রমাণস্বরূপ সজীবজের জয়কে নির্বাচনের সময় নির্বাচনী ক্যাম্পিংয়ে নিয়ে আসব। সজীবজের জয় বাংলাদেশের নির্বাচনকালীন শেখ হাসিনার পাশে থাকবেন। আমি আরাফাত সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে তো একদম ওপেনলি বলছি, নির্বাচন তো শেষ হয়েছে, আর নির্বাচনের আগেও তো নির্বাচনের প্রক্রিয়া আপনারা 7ই জানুয়ারিকে নিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করেছেন, সভা সমাবেশ করেছেন। একটা জায়গার একটা পিকচার যে সজীবজের জয় বাংলাদেশে উপস্থিত থেকে শেখ হাসিনার সাথে ক্যাম্পিং করেছে, কোনো রেকর্ড, এবং আজ অবধি পর্যন্ত তার কোনো রেকর্ড যেটা বাংলাদেশের যে প্রেজেন্স আছে, এর কোনো নজির আপনার কাছে নাই। মিথ্যে কথা তখনও বলেছে। কেন বলেছে? আমরা যখন বলেছিলাম যে সজীবজের জয় দুর্নীতিগ্রস্ত, সজীবজের জয় মূলত বিশেষ একটা উদ্দেশ্যে ভিন্ন কোনো একটি জায়গায় লুকায়িত আছে, নিজের মতো করে সেখানে থাকার চেষ্টা করছে, কিংবা কোনো আইন আদালত বেড়া জলে পড়েছে, তার মানে রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, যাতায়াতে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে তিনি মুভমেন্ট কমিয়ে দিয়েছেন, এবং আজ অবধি পর্যন্ত আরাফাত সেটা প্রমাণ করতে পারে না। এই আরাফাত গতকালকের ভারত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিরোধী মতের যারা দেশবাসীকে বলছেন যে ভারতের ট্রেন বাংলাদেশের কলিজার ভিতর থেকে যে প্রবেশ করবে, এটা নাকি আমরা মিথ্যা তথ্য জনগণকে বলছি, আমরা নাকি জনগণের কাছে গুজব ছড়াচ্ছি। আর শুধু আমরাই না, বিএনপির মহাসচিব পড়াশোনা জানে না, বিরোধী দলের যারা তারা চুক্তি কাকে বলে আর কি বলে, ওটারে সমঝোতা কাকে বলে, এটা কিচ্ছু জানে না। এই ধরনের মন্তব্য করতে গিয়ে তিনি জবাব দিচ্ছেন যে বাংলাদেশের ট্রেনও নাকি ভারত হয়ে তারপরে নেপাল, ভুটান কোথায় কোথায় যাবে। আরাফাত সাহেব, আপনাকে আমি বলছি, আমাকে পারলে কাগজ দেখাও। বাংলাদেশের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে কয় তারিখ কোন জায়গায় কোন এগ্রিমেন্ট হয়েছে, ভারতের কোন জায়গায় হয়েছে, আর সেটা নিয়ে তোমরা আওয়ামী লীগ বগল বাজিয়েছো, একটা প্রমাণ দেখাও। বাংলাদেশের কোনো যদি জয় হয়, বাংলাদেশের কোনো জায়গায় যদি বিজয় হয়, সেটা বাংলাদেশের জনগণ জানবে, সংসদ জানবে, অবৈধ কিংবা বৈধ। বাংলাদেশের কোন সংসদে তুমি সেটা জানাচ্ছ যে আমরা এই মহান বিজয় অর্জন করেছি? তোমরা তো একটা মানে কোনো জাতিসংঘ কোনো একটা পার্কে একটা বেঞ্চ যদি কাঠের টুল বানাও, সেটাও বাংলাদেশে এসে প্রচার করো, আর তুমি এখানে বলছো যে বাংলাদেশের ট্রেন প্রবেশ করবে। আমার এই দেশে তো এই মাসে আর কয়েকদিনের মধ্যে, আজকের এই মুহূর্তে বাংলাদেশে ট্রেন ঢুকবে, মানে এই ভারতের ট্রেন ঢুকবে কলিজা চিরে। বাংলাদেশের সংসদ সদস্যরা জানে না। পারলে এভিডেন্স দেখান আরাফাত। আমি আবারও বলছি, সংসদের কোন অধিবেশনে আলোচনা হয়েছে, কারা এটা সিদ্ধান্ত দিয়েছে, এদেশের অবৈধ সরকার হলে অবৈধ সরকার কারা, এটার প্রুফ আছে কিনা, বাংলাদেশের জনগণের কাছে জিজ্ঞেস করেছেন কিনা? আজকের এই অবৈধ ট্রেন প্রক্রিয়া বাংলাদেশে চালু করে সম্পূর্ণ বাংলাদেশটাকে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে, নিরাপত্তাহীনতায় ফেলে দিয়ে, এটাকে সিকিম রাজ্যে পরিণত করার একটা পায়তারা হচ্ছে। আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলি সংক্ষেপে। দেখেন বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি কি কি। আজকে ট্রেন যদি ঢোকে, এই ট্রেন লাইনে কোনো একটা সুতায়, বাংলাদেশের যে কোনো একটা সুতা তারা আবিষ্কার করবে, জঙ্গিবাদ হতে পারে, তাদের মতো করে সরকার ব্যবস্থা না থাকতে পারে, যে কোনো উসিলায় ভারত একসাথে, বেশি না, মাত্র 1 থেকে 1.5 লক্ষ সৈন্য যদি এই দেশে প্রবেশ করায়, তাহলেই আপনারা কাইত। বাংলাদেশের আর কোনো, মানে ওই দেশ থেকে তো যুদ্ধ পরের কথা, তারা যদি সামান্য খালি এই রাস্তা থেকে ঢুকে বাংলাদেশে প্রবেশ করে, টন টন করে হেঁটে আসে,
তাতেই আপনার বর্তমান অবস্থা থেকে আপনি বুঝে নেন যে মিয়ানমারের একটা জাহাজ আসছে, তাতে 9 দিন আমার ওই মানে সেন্ট মার্টিন দ্বীপে খাবার পৌঁছাতে এই সরকার পারে নাই। মানে ভয়ে পুতো 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 অবস্থা, কেউ যায় নাই 9 দিন পর্যন্ত, কোনো জাহাজ যায় নাই, কিচ্ছু যায় নাই। কেন? মিয়ানমারের গুলি যদি আমার গায়ে লাগে, মানে মিয়ানমারের গুলি আসছে, আমি যদি পাল্টা গুলি না করি, আমি যদি প্রতিরোধ না করি, সেখানে যেমন চুপ ছিল, ঠিক একই উপায়ে ভারত থেকে যখন আসবে, আপনি এটাকে কিভাবে বলবেন যে আপনার এটাকে কোনোভাবে আসতে পারবে না, আপনি ঠেকিয়ে দিবেন? কি এমন ক্ষমতা আপনার আছে? প্রতিদিন বর্ডার কিলিং হচ্ছে, আপনার এই বর্ডারের কিলিং গুলো কি বন্ধ করা যাচ্ছে? তাহলে এই আরাফাত যে একজন মিথ্যুক, একজন তথ্য প্রতিমন্ত্রী দাবি করে সাথে সাথে বিবৃতি, এবং আরাফাত নয় শুধু, আওয়ামী লীগের গোটা আওয়ামী লীগটা যে মিথ্যুক, ওবায়দুল কাদের যে মিথ্যুক, তার প্রমাণ হচ্ছে তাদের এই বক্তব্য দিয়ে। আমার সাথে বাংলাদেশের এই যে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময় ওবায়দুল কাদের সহ তাদের দলের লোকেরা বলে যে বাংলাদেশ, আমি পত্রিকা আপনারা দেখেন, সার্চ দেন এখনই, যে বাংলাদেশ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে, বহির্বিশ্বে আমরা বিদ্যুৎ নাকি সেল করব, ওই সেল থেকে টাকা আনবো। এখন আরাফাতরা বলছে আমরা এখান থেকে, কি বলে, নেপাল ভুটানে আমরা তাদের ওইখান থেকে 40 মেগাওয়াট না কত বিদ্যুৎ আমরা আনবো। কত বড় ভিক্ষুকের দল, মিথ্যাবাদীর দল। এতদিন বলেছে সিঙ্গাপুর হয়ে গিয়েছি, কানাডা হয়ে গিয়েছি, আমার দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এত বেশি, যেই বিদ্যুৎ আমরা উল্টো পাঠাবো কোথায়? ওইখানে। অথচ আপনি দেখেন ভারতের সেই আদানি গ্রুপ না কি বলে, সেখান থেকে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের এই বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে ভারত এবং শেখ হাসিনার শেখ পরিবার মিলে। কতগুলো কথা কতদিন বলেছি টকশোতে, হাজার হাজার দুর্নীতির কোনো রেকর্ড আপনাদের কাছে বলে শেষ করা যাবে না। আর এখন জনগণের কাছে একটা মানে ডাহা মিথ্যা কথা, শুধু একটু বোঝানোর জন্য যে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ওই নেপাল ভুটান থেকে আনবো, তখন ভারতের মাঝখানে রেল লাইন ব্যবহার করব, এই চুক্তিও সেখানে নাকি তাদের সাথে সমঝোতা আছে। এর মানে এই নয় যে ভারত ঢুকবে। তাহলে আপনি দেখেন ভারতের এই রেল লাইনের বিরোধিতা আমরা কেন করছি? আমরা করছি এই ভারতের রেল লাইন যে ঢুকবে, এর নিরাপত্তা কে দিবে? আমার এই জায়গা থেকে শাসা করে অবৈধ অস্ত্র চালানি যদি ঢোকে, সেটার দায়ভার কে নেবে? আমার জনগণের উপরে এই দেশের সার্বভৌমত্বটাকে যদি তারা ধ্বংস করে, সেটার দায়ভার কে নেবে? দেখেন, বলার চেষ্টা করে, শেখ হাসিনা তো বলেই দিয়েছে যে ইউরোপের বিভিন্ন দেশ, এক দেশ আর এক দেশ যাচ্ছে, কোনো সমস্যা নাই, তারা তো রেল লাইন চলছে, তাদের জনগণ চলছে, ফ্রি ভিসা চলছে। আপনি আমাকে একটু উত্তর দিতে পারবেন? আমরা ভারতে কি ফ্রি ভিসায় যাই? মানে উইদাউট ভিসায় আমরা যাই? ভারতের নাগরিক আমার দেশে কি উইদাউট ভিসা আসতে পারে? নাম্বার ওয়ান কোশ্চেন। বাংলাদেশের জনগণ ভারত বিরোধিতা ছাড়া কোনো মানুষ কি আছেন? শতকরা 90% মানুষ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি পারলে ইউরোপিয়ান এই যা এইসব দেশে ঢুকছে বের হচ্ছে, তাদের মধ্যে কোনো দেশ কোনো দেশের ব্যাপারে এতটা অ্যাগ্রেসিভ, কারো বিরোধিতা এতটা না। ইভেন আপনি 2% 1%ও বিরোধিতা পাবেন না। তারা এতটাই ট্রাস্টেড, এতটাই কালচারালি ডেভেলপ, এতটাই নিজেদের মধ্যে সমঝোতা এবং বিশ্বস্ততার জায়গায় স্ট্রং, এতটাই তারা নিরাপত্তা ফিল করে একে অপরকে, যে তাদের ওখানে এই ধরনের সম্ভাবনাই নাই। সম্ভাবনা নাই বিদায়ী আপনি সেখানে চুক্তিভিত্তিক তারা সেই কাজগুলো করে, এবং তাদের স্ট্যান্ডার্ডের জায়গাটা আর বাংলাদেশের স্ট্যান্ডার্ড কি এক? এখন যদি আমি বলি, একজন দর্শকের থেকেই আজকের একটা বিষয় শুনেছি, খুব ভালো লেগেছে। দর্শক প্রশ্ন করেছিল ফেস দ্য পিপলের আমার টকশোতে, যে আমরা ভারতকে জিজ্ঞাসা করেন যে ভারতের ভিতর থেকে রেল লাইন নিয়ে আমরা মক্কা শরীফে ওমরা করতে যাব, সৌদি আরবে যাব, আমাদেরকে এই পারমিশনটা ওরা ঢোকার আগে দেবে কিনা? আমি স্যালুট জানাই, লোকটার নাম ভুলে গিয়েছে, আমি এই কথাটাকে রিপিট করছি যে সত্যি আমার বাংলাদেশ থেকে মরমর করে তোমার দেশের উপর থেকে রেল লাইন প্রতিনিয়ত যাবে, সেটা আদৌ হবে কিনা? এরপরেও সেটা দিলেও ভারত যে মহাশক্তি বা পরাশক্তি, তার কাছে আমি বাংলাদেশ অনেক ক্ষুদ্র। আমার নিরাপত্তা ব্যবস্থা আমাকে দেখতে হবে। আমি ওই দেশের ভিতর থেকে গেলেও ওদের যে নিরাপত্তা ব্যবস্থা, তাতে আমি ওর কোনো ক্ষতি করার ইন্টেনশন থাকলেও ক্ষতি করা সম্ভব নয়। কিন্তু আমার দেশে সে ঢুকলে আমার যে ক্ষুদ্র ম্যানেজমেন্ট, তাতে সে আমার চাইলে ক্ষতি করতে পারে। সে কারণেই আমার দেশে তার ঢোকাটা। এবং আপনি দেখেন ট্রেন ঢুকবে, কোনো চুক্তি ফুক্তি নাই, কিচ্ছু নাই। মানে চুক্তি মানে কি? সব একদিকে বলছে চুক্তি নাই, তার মানে এটা আরো মহা অন্যায়। এটা বলছে কি, এটা সমঝোতা, এটা কোনো চুক্তি না। তো সমঝোতা কি হচ্ছে? তুমি ঢুকে যাও, যেমন পারো তেমন পারো, তুমি এখানে ঢুকে যাও। তো এই হচ্ছে আপনার ব্যবস্থাপনা, যেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত নিরাপত্তাটাকে আজকের
শেষ করে দিচ্ছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার। আর এই মিথ্যুক আপনার আরাফাত, তিনি আবার সংবাদ সম্মেলন করে দাঁত কেলিয়ে কেলিয়ে বলেন যে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি আরাফাত সাহেবকে বলি যে আপনি আমাকে লিস্ট আউট করে বলেন যে আমরা কি অর্জন করছি এবং আমাদের এই অর্জনটার মধ্য দিয়ে আমার বাংলাদেশের জনগণের কি উপকার আছে। আপনি এখন বললেন আমি 40 মেগাওয়াট বিদ্যুৎ আনবো, এটা তো আপনি কথার কথা ছেড়ে দিলেন। কেন ছাড়লেন? যে বাংলাদেশের মানুষ এখন প্রতিবাদ করছে, এখন প্রতিবাদের কারণে আপনি একটা তো বলতে হবে, তাই আপনি একটা বলে দিলেন। তার কোনো প্রপার এভিডেন্সও অবশ্য নেই। আপনি আনবেন ভালো কথা, আপনি সেটা তারের লাইনে আনবেন না, কারেন্ট লাইনে আনবেন না, আপনার ওই ট্রেনে করে বিদ্যুৎ আনবেন, ওই মমতাজের মতো ফেরি করে বিদ্যুৎ বিক্রি করবেন। এটা বাংলাদেশের জনগণ ভালোই জানে যে আপনাদের মিথ্যাচারগুলো আসলে কোথায়। আমি সে কারণে বলছি যে এই দলটি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় না নিবে, ততক্ষণ পর্যন্ত এই যে আন্দোলন সংগ্রাম আমরা যা করছি, এটার কোনো কিছুতে লাভ হবে না। কারণ আমাদের একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না এই দেশে। এই দেশের বুক চিরে আমি যে শঙ্কার কথা বলতেছিলাম, যে আজকে যদি এই ভারতের রেল লাইন আসে, আজকে আসবে রেল লাইন, নদী লাইন তো ইতিমধ্যেই শেষ, 54টা নদী আমাদের মরুভূমি বানিয়ে ফেলেছে। বাংলাদেশের রোড ব্যবস্থাপনায় তো ভারত ইতিমধ্যেই প্রবেশ করেছে। আমার দেশের কি বলে যে আপনার পোর্ট ইতিমধ্যেই ব্যবহার করা শুরু করেছে। ভারত কি লাগবে কি বলেন? ভারত সময়ের ব্যবধানে, তাদের সময়ের ব্যবধানে ওই স্বাধীনতা ঘোষণা করা লাগবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে, সংসদ থাকবে, এইটা রেখেই ভারত বাংলাদেশকে পরিচালনা করতে পারবে। তার প্রমাণ হচ্ছে গত 15, 16, 17 বছর পর্যন্ত। গত 17 বছরে আপনি যারা এখানে আমার ভক্তরা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনি কমেন্টস করুন যে 17 বছরে আপনি বিলিভ করেন যে বাংলাদেশের কোনো সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, নাকি ভারতের কোনো তাবেদার সরকার আছে? এবং তাবেদার না, ভারত বসিয়ে রেখেছে, আরেকজন লেন্দুব দর্জিকে বসিয়ে রেখেছে। এখন ভারত যদি মনে করে যে আমরা অফিসিয়ালি এটাকে স্টেট ঘোষণা করব, সেটাও ভারতের সিদ্ধান্ত। আর ভারত যদি মনে করে যে না, এই গ্লোবালাইজেশনের যুগে বিতর্কের মধ্যে যাব না, এটাকে স্টেট ঘোষণা করার কিছু নাই, বাট এটা আমাদেরই স্টেট, এখানে প্রধানমন্ত্রী আমার কথাই চলবে, আমাদের রেল এদেশ থেকে যাবে, আমাদের মানে সব ব্যবস্থাপনা হবে, আমাদের প্রশাসন থাকবে, আমাদের চাকরি বাকরি থাকবে, আমরাই সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, রাষ্ট্রযন্ত্র সব ব্যবহার করব, আমরাই বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম করব, খুন করব। এটা যদি সিদ্ধান্ত ভারত নিয়ে রাখে, যেটা রেখেছে 17 বছরে প্রমাণ পেয়েছি, তাহলে এই দেশের অবস্থা কি হবে আপনি এখন চিন্তা করে দেখেন। এই জন্য কি আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছিলাম? স্বাধীনতা যুদ্ধ করেছিলাম কি আমরা এই ভারতের কাছ থেকে এই 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 পাওনাটা পাওয়ার জন্য? এখন অনেকেই বলে আমাদের যুদ্ধে সহযোগিতা করেছে, তাদেরকে করতে হবে না। এখন বাপরে বাপ, এমন বিপদে পড়েছি, আমাকে একটা লোক এখন লঙ্গি উপহার দিয়েছে আমার সংগ্রাম ঢাকার জন্য, আর এখন আমার যা ইচ্ছা, মানে ওই কারণে আমাকে জুলুম, নির্যাতন, ধর্ষণ, হত্যা সব করবে। কে? আমাকে লঙ্গি উপহার দিয়েছে আমার 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 যাতে আমি একটু যাতে মানে ঢেকে ঢুকে রাখতে পারি। তাই তো হয়েছে বাংলাদেশের অবস্থা। আপনি স্বাধীনতার সময় নামকা হস্তে কিছু কিছু উপকার করেছেন, আর তাই বলে খোঁটা দিতে দিতে সমগ্র বাংলাদেশের যা ইচ্ছে স্বাধীনতাটাই তো কেড়ে নিয়ে ফেলেছে। আজ প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের এই কঠিন চরিত্র চলছে, যেই জায়গাটায় এখন বাংলাদেশের এমপি মন্ত্রী যা আছে সবগুলা ভারতের দালাল। একটা পাবেন না আপনি একজন ইমানদার এমপির নাম এইখানে লেখেন যে না, এই লোকটা এই ধর্মপ্রিয়, এই লোকটা দেশপ্রিয়, এই লোকটা বাংলাদেশের এমপি। একজন নাই, নাই। সমগ্র সংসদটা জুড়ে এই করুণ পরিস্থিতি আজকে বিরাজ করছে। এবং এই প্ল্যানটা নিয়েই আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখি, ভারতের সাথে শেখ হাসিনার একটা গোপন বৈঠক এরকমও হয়েছে, যেটা আমরা এই সালে না 18-র আগেই হয়েছে, যে প্রয়োজনে শেখ হাসিনার সমগ্র নিরাপত্তা ব্যবস্থা সেই জায়গা থেকে, মানে কি বলে, ওদের ওই দেশ থেকে মানে নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের সমগ্র নিরাপত্তা ব্যবস্থা, মানে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা, তারা ওই দেশ থেকে নিয়ন্ত্রণ করবে, মানে আপনার ভারতের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করবে। তার মানে এই দেশের সেনাবাহিনীকে, এই দেশের পুলিশ বাহিনীকে, এই দেশের অন্যান্য মানে যে বাহিনী রয়েছে, তাদেরকেও শেখ হাসিনা বিশ্বাস করে না। বিশেষ মুহূর্তে যখন মনে করে যে এই বাংলাদেশ কঠিনতম কোনো একটা জায়গায় শেখ হাসিনার বিদায় নেওয়া লাগতে পারে, তখন তার নিরাপত্তার জন্য আসবে কে? আসবে ভারত থেকে লোক আসবে। আর এই যে রেল লাইন, ট্রেন লাইন, রোড রাজ সব, তার মানে কি আপনার শত্রু ঢোকার সব এক্সেসগুলো আপনি দিয়ে রেখেছেন।
আপনার আগামীকালকে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে হবে, আজকে রাতে গোপনে ট্রেনে ভর্তি করে তার সেনাবাহিনীর সদস্য ওই দেশ থেকে পাঠিয়ে দেবে, অস্ত্র শস্ত্র সব পাঠিয়ে দেবে, তারপরে এই দেশে এই অবৈধ দেশ মানে শাসকদেরকে তারা মানে এই জায়গায় বসিয়ে রাখবে। সে কারণে আমি সবসময় বলি যে লেন্দুব দর্জি হচ্ছে শেখ হাসিনা, তার পতনটা একটু কাইন্ডলি নিশ্চিত করেন। আমি এই আরাফাতদের মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। আমি বাংলাদেশের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই, তবে সোচ্চার হতে গিয়ে ভিশনারি প্ল্যান নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। সেই ভিশনটা কি? ভিশন হচ্ছে এই ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হওয়া। যারাই চিন্তা করেন যে আমি লেখালেখি করছি ভালো, এটা আমাদের জন্য অনেক উপকার হচ্ছে, বা আমি কথা বলছি দেশের জন্য উপকার হচ্ছে, কিন্তু কথা দিয়ে লেখালেখি দিয়েই হবে না। সমগ্র দেশের এখন যে চিত্র, সেটার জন্য আপনাদের জনগণকে জাগতে হবে। এখন জেগে রেল লাইন ভাঙলেও হবে না। অনেকে ভাবতে পারেন রেল লাইন ভাঙলে লাভটা কি? আপনি মোদি আসবে না বাংলাদেশে, কিন্তু এসেছে কিনা বলেন? আমরা বলেছি মোদি বিরোধী আন্দোলন করেছি, 20 জন মানুষকে শাহাদাতের তামান্না হয়েছে, মাদ্রাসার শিক্ষার্থী, ওদের তো খোঁজও আমি নিতে পারিনি, কিন্তু শেষ। কিন্তু উপকার কি হয়েছে? এখন পর্যন্ত সেই মোদিকে আমি ঠেকাতে পারিনি। আমি ঠেকানোর যে জায়গাটা, সেটা তো নষ্ট করে ফেলেছে, গুলি করছে, হত্যা করছে, নির্যাতন করছে। তা এখন আপনি 1000 মানুষও যদি মারা যায়, তাতে তো রেল লাইন বন্ধ হবে না। তাহলে কি করতে হবে? শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠা, আমার দেশের অবৈধ শাসকের বিরুদ্ধে গর্জে ওঠা, এটা আমার জন্য সহজ, আপনার জন্য সহজ। সমগ্র মানুষ যদি চেপে ধরতে পারেন, ওদের কবল থেকে মুক্তির জন্য আন্দোলন করতে পারেন, সবাই মিলে যদি সোচ্চার হতে পারি একটা ইস্যুতে, সেটা ফ্যাসিবাদের পতন চাই, এবং আমাদের মধ্যে কোনো অনৈক্য সেখানে থাকবে না, তাহলে এই ভারতের রেল লাইন বলেন, অমুক বলেন, তমুক বলেন, এগুলো তখন আর হয়তো থাকবে না। তবে আমি আশঙ্কা করছি কয়েকটা সাইড। এক নম্বর হচ্ছে, এই জিনিসগুলো একবার এস্টাবলিশড হয়ে গেলে ভবিষ্যৎ যে কোনো সরকার আসলেও সাডেনলি বন্ধ করতে পারে না, এটা ন্যাচারাল। মানে এই যে কঠিন কাজগুলো আওয়ামী লীগ করে যাচ্ছে, এটা একটা এমন প্রি প্ল্যানে করে যাচ্ছে যাতে করে কেউ আসলেও যে পরিবর্তন করবেন, সেটাও যাতে আপনি করতে না পারেন। কারণ তখন যদি কোনো কারণে ক্ষতি হয়, যুদ্ধ হয়, একে অপরের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, এই নিয়ে আবার অনেক বুদ্ধিজীবী কথা বলা শুরু করবে। আজকের সেই জায়গায় সেখানে কিন্তু তখন যখন এই কথা বলা শুরু করবে, তখন আবার অনেক সুফি সাধক বের হয়ে যাবে, থাক না রেল লাইন, থাক না এই লাইন, দেখি শালায় কি করে, চুপচাপ থাকবে। 5 বছর 6 বছর পরে আবার ক্ষমতার পরিবর্তন হবে, যেই লাউ সেই কুদু হবে। সে কারণে বলছি, এখনই আমাদের এই ব্যাপারে প্রতিরোধ এবং প্রতিশোধ এবং প্রতিরোধ নয়, শুধু এই শেখ হাসিনার পতন নিশ্চিত করা দরকার। কারণ বাংলাদেশের যত 12টা বাজানোর সব শেখ হাসিনা বাজিয়ে ফেলেছে। শেখ হাসিনা নিজে জানে যে এই ফেসিবাদ বাংলাদেশে তিনি ক্ষমতায় আছেন এবং ভারত তাকে রেখেছে। তিনি সংবাদ সম্মেলন করে বলে যে ইউরোপে কত সুন্দর ট্রেন লাইন চলছে, তাতে তো কোনো সমস্যা নেই। তিনি এটা বলে না যে ইউরোপে এক দেশ আর এক দেশে এরকম গুম করে, খুন করে, হত্যা করে না। তিনি এটা বলে না যে ইউরোপের কোনো শাসক ভোট চুরি করে নাই, ইউরোপের কোনো প্রধানমন্ত্রী নির্লজ্জের মতো, বেহায়ার মতো শাসন ক্ষমতায় বসে থাকে না, এটা শেখ হাসিনা বলে না। তিনি সুন্দর উদাহরণ টানতেছে, ইউরোপ আমেরিকায় আছে, আমরাও করছি, আমাদের এই গ্লোবালের সাথে মিশতে হবে, কিন্তু আমি যার সাথে করছি সে তো রাক্ষস, আমাকে গিলে ফেলবে। এই জিনিসটা হাসিনার মাথায় নেই। কারণ শেখ হাসিনা জানে এই কাজ করেই তাকে ক্ষমতায় থাকতে হবে। এখন তিনি চিন্তা করেন, আমি মরে গেলে তো যাবই, এই দেশ রেখেই বা কি লাভ, স্বাধীনতা রেখেই বা কি লাভ, মারা গেলে চলে যাব, যতদিন আছি খেয়ে দে ফুর্তি করে আনন্দ করে চলে যাচ্ছি। আর তাই আজকের আওয়ামী লীগের এই লোকগুলো সব দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায় করে এই পথে এগিয়ে যাচ্ছে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করছি, ওদের মিথ্যাচারের জবাব দেন, ওদের কাছ থেকে জানেন, ওদেরকে বলেন যে তোরা এই দেশকে শেষ করতে আর কি কি গোপন এজেন্ডা বাস্তবায়ন করেছিস, তোরা কি কি করেছিস, তোরা ভারতের পা ধরতে ধরতে আর কি বাকি আছে। দেখেন, ভারতের নির্বাচন হয়েছে, মোদীকে সংবর্ধনা দিতে গিয়েছে শেখ হাসিনা, মাত্র 11 দিন না 15 দিনের মধ্যে, মানে 2 সপ্তাহের মধ্যে আবার ভিজিট করা, এবং ভিজিট করে এসে রেল লাইনের মানে ঘোষণা দেয়া। আপনি কি ভাবছেন শেখ হাসিনা ভিজিট করতে গিয়েছেন? না, শেখ হাসিনাকে ডাকা হয়েছে, এটা প্রি প্ল্যান, যে একটা মানুষ না আসলে তো কোনো একটা প্যাকেজ ঘোষণা করা হইতে পারে না, তাড়াতাড়ি আসো, আমরা একটা কোনো আলোচনা করে, মাত্র জাস্ট ফর্মালিটিস মেনটেন করার জন্য তারা একটু গিয়েছে, আবার সমঝোতা করে এখানে পাঠিয়েছে। এখন বাংলাদেশের জনগণকে বিতর্ক ছেড়ে দিয়েছে, কি চুক্তি আর কি সমঝোতা। আরে চুক্তি করো আর সমঝোতা করো, ট্রেন তো আমার দেশে আসছে, চুক্তি করো আর সমঝোতা করো, আমার পোর্ট তো তুমি ব্যবহার করতেছো, চুক্তি করো আর সমঝোতা করো, আমার দেশের মানুষ বর্ডারে বর্ডারে তো তুমি প্রতিনিয়ত
মানে আমার দেশের মানুষগুলোকে হত্যা করতেছো, তাহলে তোমার চুক্তি আর সমঝোতার ডেফিনেশন শিখাইতে আসছো আমাদেরকে। বাংলার জনগণকে আর কত ধোকা দেবা? আর এটা তো আরো ভয়ানক যে চুক্তি নাই, কিছু নাই, যদি মৌখিকভাবেই রেল রেল ঢুকতে পারে, সমঝোতা করেই রেল ঢুকতে পারে, তার মানে কি দাঁড়ালো? অলরেডি ভারতের সাথে কিসের চুক্তি? মানে আমি আপনার বাড়িতে যাব, একটা ভদ্রতা হচ্ছে যে আপনি আমাকে ইনভাইট করবেন, তারপরে একটা ভদ্রভাবে তারিখ টারিখ দিয়ে যাব, আর একটা হচ্ছে আমি একদম শাসা করে মরমর করে আপনার বাড়িতে ঢুকে যাব, হ্যাঁ আসছি আসছি, সমস্যা কি? তাহলে চিন্তা করেন, এটা তো আরো ভয়ানক। ওরা বলতে চাচ্ছে যে চুক্তি না, এটা সমঝোতা। তাহলে সমঝোতা তো আরো উইক পয়েন্ট, যে একটা সমঝোতা হয়েছে মাত্র। তো সমঝোতায় যদি আমার দেশে রেল ঢুকতে পারে, সমঝোতায় যদি আমার দেশে ওদের প্রশাসনিক লোকেরা ঢুকতে পারে, কর্মচারীরা ঢুকতে পারে, পুলিশ, বিডিআর, আর্মি, ওদের যারা আছে ওই দেশের শাসন ক্ষমতার, তারা যদি অবৈধ পথে ঢুকতে পারে, তাহলে চুক্তি যে কত ভয়ানক সেটা আপনারা একটু চিন্তা করে দেখেন। অতএব এই ভারতের করদ রাজ্য হয়ে গিয়েছি, এটাকে ইতিমধ্যেই ইন্ডিয়ান বিভিন্ন পত্রপত্রিকা কিন্তু লেখে যে বাংলাদেশ ইজ এ, কি বলে, তাদের কলোনি, তাদের ওইখানে আমরা এখন কিন্তু জনগণরা কোনোভাবে আর সেই দেশের নাই, নাগরিক হিসেবে নাই। আমরা কিন্তু সেই দেশের, কি বলে, মানে কলোনিতে পরিণত হয়েছি, নাগরিক হয়ে গিয়েছি, মানে ওই দেশের একটা রাজ্য হয়ে গিয়েছি। এবং এই রাজ্যটা অল্প সময়ের মধ্যে তারা নিয়ে নিবে। সে কারণেই বলছি যে আমরা সিকিম হতে চাই না, আমরা অন্য কিছু হতে চাই না, আমরা ওদের কলোনি কিংবা ওদের ব্যবসা বাণিজ্যের মানে ধার ধারতে চাই না, আমরা স্বাধীনভাবে থাকতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা কথা বলি, আমরা মানুষের জন্য কথা বলি, আমাদের সহযোদ্ধা বিভিন্ন ভাইদের জন্য কথা বলি, আমরা রাষ্ট্রের জন্য কথা বলি, আমাদের মানুষের সকলের নৈতিকতার জন্য কথা বলি, এবং আমাদের দেশকে রক্ষার জন্য ভারতের এই তাবেদারের হাত থেকে দেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আবারও অন্য বিষয়ে অন্য সময় কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।